যে খবরের দিকে নজর রেখেছিলাম, মেডিকেল দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের সব রায় এবং বিচার প্রক্রিয়ার অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। রাজ্য সরকার এবং মূল আবেদনকারীকে নোটিশ জানালো শীর্ষ আদালত। সোমবার মামলার পরবর্তী শুনানি রয়েছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে মেডিকেল দুর্নীতি মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী সোমবার। এমনকি রাজ্য সরকারকেও নোটিশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। আবেদনকারী চাইলেই মামলায় যুক্ত হতে পারেন, এমনটাই জানানো হয়েছে। সোমবার পরবর্তী শুনানি রয়েছে এই মামলার। আপনাদের জানিয়ে রাখি, মেডিকেল দুর্নীতি মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী সোমবার। অভিযোগকারী চাইলে এই মামলার সঙ্গে যুক্ত হতে পারে, এমনটাই জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এটা বাড়ি ভাঙার মতো পরিস্থিতি নয়, এমনটাই জানানো হয়েছে। মেডিকেল দুর্নীতির মামলার এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। এ বিষয়ে বিস্তারিত জানাবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সোমেন সেনের মধ্যে যে একটা মামলা সংক্রান্ত বিষয় নিয়ে যে দ্বৈরথ তৈরি হয়েছিল, যেখানে সুপ্রিম কোর্টকে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তার হস্তক্ষেপ করতে হয়েছে, সেই মামলার শুনানি ছিল আজ বেলা 10:30টায়। প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বে যে 5 বিচারপতির ডিভিশন বেঞ্চ যে বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছিল, সেই বেঞ্চ কিন্তু আজকে শুনানি পর্বের শুরুতেই পরিষ্কারভাবে জানিয়ে দেন যে মেডিকেলের ভর্তি সংক্রান্ত যে সংরক্ষিত আসনের যে প্রক্রিয়া সংক্রান্ত যে মামলা, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গল বেঞ্চে যে বিচারাধীন রয়েছে, এই সমস্ত বিচার প্রক্রিয়ার ওপরেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ। এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করার সময় এই বিশেষ বেঞ্চের কাছে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি বলেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন প্রথম রায়দান করেছিলেন যে মেডিকেল ভর্তি সংক্রান্ত বিষয় সিবিআই তদন্ত করবে, যে সংরক্ষিত আসনের যে শংসাপত্র বিষয়টি নিয়ে, সেই রায়ের ওপরে কোনো রকম লিখিত নির্দেশ না পাওয়ার আগেই শুধুমাত্র অ্যাডভোকেট জেনারেলের মৌখিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিলেন। এই বিষয়টা বাড়ি ভাঙা সংক্রান্ত এমন কোনো এমার্জেন্সি বিষয় নয় যাতে বিচারপতি সোমেন সেনকে শুধুমাত্র মৌখিক বক্তব্যের প্রেক্ষিতেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করার প্রয়োজন হয়েছিল। যদিও বিশেষ বেঞ্চ এই বিষয়টি কোনোভাবেই আজ গ্রহণ করেননি, পরিষ্কার প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানিয়ে দিয়েছেন যে সোমবার মামলার শুনানির সময় এই বিষয়গুলি বিশেষ বেঞ্চ বিশেষভাবে শুনবেন এবং তারপরেই তারা পর্যালোচনা করবেন। মূলত বিশেষ বেঞ্চ আজ তার রায়ে আরও একটি বিষয় উল্লেখ করেছেন। সেই বিষয়গুলিটি হচ্ছে যে এই মামলা যারা কলকাতা হাইকোর্টে করেছিল, যে সমস্ত আবেদনকারী, তাদের উদ্দেশ্যে এবং এই স্বতঃপ্রণোদিত মামলায় রাজ্য সরকারকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ। এবং সেই নির্দেশের পরই কিন্তু প্রধান বিচারপতির নেতৃত্বে বিশেষ বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে আবেদনকারীরা যদি মনে করেন তাহলে তারা সুপ্রিম কোর্টের এই স্বতঃপ্রণোদিত মামলায় তারা সংযুক্ত হতে পারেন বা অংশগ্রহণ করতে পারেন। তাই তাদের নোটিশ দেওয়ার নির্দেশ এই বিশেষ বেঞ্চের। মূলত কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রাজ্যের যে সমস্ত মেডিকেল কলেজ আছে সেখানে যে সংরক্ষিত আসন, সেই সংরক্ষিত আসনে কাউন্সিলিংয়ের পর তাদের ভর্তির ক্ষেত্রে তাদের সংরক্ষিত তারা যে এসসি এসটি এবং সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর যে বিভাগে পড়ে, সেক্ষেত্রে তাদের যে শংসাপত্র, সেই শংসাপত্র জমা দিতে হয়। এই শংসাপত্র জমার মাধ্যমে বেশ কিছু ভর্তির প্রক্রিয়া চলে।
সেই ভর্তির প্রক্রিয়াকেই চ্যালেঞ্জ জানিয়ে বেশ কিছু আবেদনকারী কলকাতা হাইকোর্টে আবেদন জানায়। তাদের সেই আবেদনের শুনানি চলাকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সন্দেহ হয় শংসাপত্রের যে স্বচ্ছতা নিয়ে। তখনই তিনি তার একটি রিপোর্ট চেয়ে পাঠান জেলার বিভিন্ন এসডিওদের কাছে। এসডিওদের তরফ থেকে তখন জানানো হয় যে শংসাপত্রের মাধ্যমে এই ভর্তি প্রক্রিয়ায় চলছিল সেই শংসাপত্রগুলি সম্পূর্ণ জাল। এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরিষ্কারভাবে মন্তব্য করেন যে এই যে শংসাপত্র ইস্যু এর পেছনে কোনো অর্থনৈতিক লেনদেন থাকতে পারে এবং এটা বিরাট পরিমাণে স্ক্যাম বলে তিনি উল্লেখ করেন। তাই তিনি মনে করেছেন যে এই তদন্তে সিবিআই এরকে দেওয়া উচিত। এই রায় দিতে গিয়ে বিচারপতি এও মন্তব্য করেছিলেন যে শেখ শাহজাহানকে খুঁজে বার করতে যে দেরি হচ্ছে এতেই রাজ্যের যে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়া নিয়েও তিনি মন্তব্য করেছিলেন এবং তারপরেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এই নির্দেশের সময় যদিও বিচারপতিকে দৃষ্টি আকর্ষণ করে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পরিষ্কারভাবে বিচারপতিকে জানান ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বেশ কিছু সেই সংক্রান্ত নথিও তিনি বিচারপতির হাতে তুলে দেন। কিন্তু বিচারপতি তার যে নির্দেশিকা সেই নির্দেশিকায় এবং তার যে সিদ্ধান্ত তাতে অনড় থাকেন এবং তিনি সিবিআই তদন্তের নির্দেশ দেন এবং সেদিনই বেলা 2:30টার সময় সিবিআই অফিসারকে আদালতে হাজির হওয়ার নির্দেশ জারি করেন। পরবর্তীকালে তৎক্ষণাৎ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে সেই সামগ্রিক বিষয়টি তার কাছে তুলে ধরলে বিচারপতি সোমেন সেন সেই রায়ের ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেন। সেই দিনই বেলা 2:30টার সময় যখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যখন তাকে বিষয়টি জানানো হয় ডিভিশন বেঞ্চের বিষয়টি, তখন কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই আইনজীবীকে বলেন যে ডিভিশন বেঞ্চের নির্দেশিকার কপি বা তার লাইভ স্ট্রিমিং তার কাছে পেশ করা হোক। যেহেতু মৌখিক নির্দেশের পর কোনো লিখিত নির্দেশ তখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়নি, তাই আইনজীবীরা তা দেখাতে ব্যর্থ হন এবং সঙ্গে সঙ্গে বিচারপতি পরিষ্কার জানিয়ে দেন তিনি তার নির্দেশই বহাল থাকবে এবং সিবিআই এর হাতে সামগ্রিক নথি তুলে দেন এবং সিবিআইকে নির্দেশ দেন যে অবিলম্বে সেই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করতে। এই রায়ের প্রেক্ষিতে ফের পরের দিনকে বিচারপতি সোমেন সেনের এজলাসে হাজির হন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং সেখানে আবেদনের কপি নিয়ে সামগ্রিক শুনানি হয় এবং শুনানির পর বিচারপতি সোমেন সেনের নির্দেশ সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে সিবিআইকে নথি তুলে দেওয়ার যে নির্দেশ সেই নির্দেশের প্রেক্ষিতে তিনি নির্দেশ দেন সিবিআইকে সেই নথি ফেরত দিতে হবে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এবং যে এফআইআর সেই এফআইআরের ওপর স্থগিতাদেশ বজায় থাকবে। এই বিষয়টি নিয়েই শুরু হয় দ্বন্দ্ব। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সেদিনই বিকেল 2:30-3টের সময় মামলাটি বেলা 10:30টায় পরের দিন নির্ধারিত থাকলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তক্ষুনি ক্রুদ্ধ হয়ে পরিষ্কার জানিয়ে দেন যে ডিভিশন বেঞ্চের এই রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বিচারপতি সোমেন সেন সম্পর্কে বেশ কিছু রাজনৈতিক মন্তব্যও তিনি করেন এবং সেই মন্তব্যের পর তিনি জানিয়ে দেন ডিভিশন বেঞ্চের এই রায় সম্পূর্ণ অনৈতিক, ফলে তার রায় বহাল থাকবে এবং সিবিআই তদন্ত শুরু করবে। এবং বিচারপতি সোমেন সেন সম্পর্কে যে সমস্ত তথ্য বা যে সমস্ত বিষয়গুলি তিনি তার রায় উল্লেখ করেছেন এতেই টনক নড়ে সুপ্রিম কোর্টের এবং গত 24 এবং 25 তারিখে ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চের যে সমস্ত রায়গুলি হয়েছিল যেগুলি আমি কিছু বিস্তারিতভাবে বললাম সেই রায়গুলিকে নিয়েই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার নেতৃত্বে 5 বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করেন এবং বিশেষ বেঞ্চ গঠন করে স্বতঃপ্রণোদিত হয়ে এই রায়গুলির মাধ্যমেই তারা একটা মামলা রুজু করেন যে মামলার শুনানি আজ ছিল বেলা 10:30টায়। মূলত শনি এবং রবিবার সুপ্রিম কোর্ট বন্ধ থাকে,
এবং সমস্ত বিচার প্রক্রিয়া থাকে, তা সত্ত্বেও প্রধান বিচারপতি এই বিশেষ বেঞ্চ গঠন করেন। আজকে মামলার শুনানি শুরুতেই কিন্তু এই বিশেষ বেঞ্চ জানিয়ে দেয় কলকাতা হাইকোর্টের এই মেডিকেল নিয়োগ সংক্রান্ত মামলার সমস্ত বিচার প্রক্রিয়ার ওপরেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বজায় থাকবে এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ জারি করেছেন সিবিআইকে তদন্ত করার, তার ওপরেও অন্তর্বর্তীকালীন নির্দেশ বজায় থাকবে। পাশাপাশি এই মূল মামলাকারী যদি চান, মামলাকারীরা চান এই মামলায় সংযুক্ত হতে পারবেন। আগামী সোমবার বিশেষ বেঞ্চ এই মামলার শুনানি গ্রহণ করবে। এই মামলার শুনানি চলাকালীনই রাজ্যের পক্ষের আইনজীবী কপিল সিব্বাল আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আলাদা একটি মামলা দায়ের করা হয়েছে। ফলে সুপ্রিম কোর্টের এই বিশেষ বেঞ্চের কাছে এই সামগ্রিক বিষয় নিয়ে যেমন একটি স্বতঃপ্রণোদিত মামলা চলবে, পাশাপাশি সুপ্রিম কোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের রায় নিয়েও কিন্তু রাজ্য সরকারের করা মামলাটি শুনানিও চলবে। অর্থাৎ এই ডিভিশন বেঞ্চের ওরালি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশিকার বিষয়টিও যখন আজকে আদালতের কাছে তুলে ধরা হয়, সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে এই সমস্ত বিষয় তারা শুনানির সময় শুনবেন এবং তারপরেই তারা পর্যালোচনা করে বিশেষ বেঞ্চ তাদের নির্দিষ্ট নির্দেশিকা জারি করবেন এই মেডিকেল নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলা। একেবারে ধন্যবাদ। মেডিকেল দুর্নীতি মামলায় স্থগিতাদেশ, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হয়েছে শীর্ষ আদালতের তরফ থেকে। মেডিকেল দুর্নীতি মামলায় জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত এবং সেই মামলায় প্রধান বিচারপতির নির্দেশে যে গঠন করা হয়েছিল যে বেঞ্চ, সেই বেঞ্চে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যে স্থগিতাদেশের নির্দেশ এবং মামলার শুনানি রয়েছে আগামী সোমবার। মেডিকেল দুর্নীতি মামলার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এবং এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী সোমবার।